নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আজকের ঘটনাটা তাহলে শুরু করা যাক। ঘটনাটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ। এত দূর বাংলাদেশ থেকে আমার শ্রোতারা আমাকে শুনছে, এত ভালোবাসা পাঠাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আজকের গল্পটি পাঠিয়েছে ঢাকা থেকে শ্রীপর্ণা তালুকদার। সে লিখেছে যে দিদি, ইন্ডিয়াতে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে। ইন্ডিয়া থেকে তুমি এই চ্যানেলটা করছো, তোমার হোস্টিংটা আমার ভীষণ ভালো লাগে। আমি কয়েকদিন ধরে শুনছি চ্যানেলটা। যদি আমি কোনো দিন ইন্ডিয়া যাই তাহলে তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। থ্যাংক ইউ বোন। আর বাংলাদেশের আমার সকল শ্রোতাদেরকে আমি আমার ভালোবাসা আন্তরিকতা জানাই। তোমরা সকলেই ভালো থেকো আর আমার এই যে চ্যানেলটা সেটাকে সাপোর্ট করো। চলুন আজকের ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা ঘটেছে শ্রীপর্ণার সাথে। শ্রীপর্ণার বাবা আর্মিতে চাকরি করে, বাংলাদেশের আর্মিতে চাকরি করে, তার বদলির চাকরি, তাই বিভিন্ন জায়গায় তাদেরকে গিয়ে থাকতে হয়। কিন্তু তার বাবার একটা অভ্যাস ছিল যে সে কোনোদিনও কোয়ার্টারে থাকতো না। সে যেখানেই যাক বদলি হয়ে, তার মা আর তার দুই ভাই, শ্রীপর্ণা বড় দিদি আর তার দুই ভাই ছিল, সে দুই ভাইকে নিয়ে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতো, বাড়ি ভাড়া করে থাকতো। তা তখন তার বাবা ট্রান্সফার হয়েছে ঠিক বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি তার ডিউটি পড়েছিল। সেই ডিউটি সেখানে তারা কাছাকাছি একটা বাড়ি ভাড়া নেয় আর কি। সেই বাড়িটা ছিল বিরাট বড় বাড়ি, দুতলা বাড়ি, সামনে বিরাট বাগান আর পাশেই পুকুর। তাদের খুব ভালো লাগতো। তারা ছোট ছিল তো, তার দুই ভাইকে নিয়ে তারা সারাদিন বাগানের মধ্যে খেলতে পেত। তারপরে পুকুরে স্নান করা, ছুটির দিনে তার বাবার সাথে পুকুরে বেশ তারা দুই ভাই বোন মিলে বেশ মজাতেই বেশ তাদের দিন কাটছিল প্রথম। তারপরে তার বাবার একদিন নাইট ডিউটি করে। তখন তারপরে তার দু ভাই তাদের সঙ্গে ঘটনাটা আস্তে আস্তে শুরু হয়। তার মায়ের একদিন হঠাৎ ঘুম ভেঙে যায় রাত্রে। তখন তার মা শুনতে পায় যে একটা মেয়ে বেশ বুট পরে যেমন গট 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 করে হাঁটলে যেরকম শব্দ হয়, সেরকম মনে হচ্ছে প্রচুর লোকজন মার্চ ফাস্ট করছে। মার্চ ফাস্ট করলে বুট পরে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম ধরনের শব্দ হচ্ছে। তার মা প্রথমে ভয় পেয়ে যায়, ভাবে যে বর্ডারের কাছে ঘর ভাড়া নিয়েছি, কোনো শত্রুদের কোনো আক্রমণ হলো কি না, বা কেউ ঘরে চলে এসেছে কি না, ঘরে বাবা নেই। তাই তার মা বাড়ির ভেতরে ঢুকে যায় আর লাইটগুলো, দু একটা ছোটো ছোটো লাইট যেগুলো জ্বলতো রুমের মধ্যে, সেগুলো অফ করে শুয়ে পড়ে। তারপরে কিছু বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ শুনতে পায়। তার খুব ভয় লাগছিল, বা ডাকাত পড়েছে কিনা, যাই হোক অনেক কিছু ভাবলো। রাত পেরিয়ে গেল, পুরো রাত ধরে এরকম ঘটনা চলছিল। ভাবছে ডাকাত ফাকাত পড়লো কিনা বা কিছু হলো কিনা, অনেক কিছুই ভাবে। তিনটে বাচ্চাকে নিয়ে একা থাকা একটা মহিলার পক্ষে খুবই রাত্রিবেলায় এত বড় ঘর, একটা দুতলা বিরাট বাড়ি, ফাঁকা বাড়ি। আর যে বাড়িটাতে তারা ছিল ভাড়া বাড়িটাতে, সেখানে একটা টাকাও তাদের ভাড়া লাগতো না। যে বাড়িওয়ালা সে মিনিমাম শুধুমাত্র বলেছিল যে আপনারা এখানে থাকুন, আর যে ইলেকট্রিক বিলটা হবে, আমরা তো এখানে থাকি না, ইলেকট্রিক বিলও সেই ইলেকট্রিক বিলটা শুধু আপনি দিয়ে দেবেন, বাস, আর কিছু লাগবে না। এত সুন্দর একটা বাড়ি পেয়েছিল এত কম টাকাতে, তাই তারা সেটাকে আর ছাড়তে চায়নি, বেশ ভালো লাগছিল তাদের। তারপরে পরের দিন সকালবেলাতে তার বাবা আসে ডিউটি থেকে। তারপরে তার বাবাকে জল টল দেয়, তার বাবা একটু রেস্ট নেয়। তারপরে তার মা জানায় যে সারা রাত্রি কী ঘটনা ঘটেছিল। বুট পরে যেন মনে হচ্ছে অনেকগুলো লোক বাড়ির মধ্যে হাঁটাচলা করছে, বন্দুকের আওয়াজ, আর যেন মনে হচ্ছে কেউ অর্ডার দিচ্ছে, সে অর্ডার অনুযায়ী আর কি অনেক লোক কাজ করছে। বাবা বলে এটা কী করে হয়,
তুমি যত ভুলভাল জিনিস শুনতে পাও। রাত্রেবেলাতে এতজন লোক কে আসবে, আর সামনেই বর্ডার রয়েছে, এত সিকিউরিটি রয়েছে, এর মধ্যে কে আসতে পারে? তখন বলে যে তোমার যদি বিশ্বাস না হচ্ছে তাহলে তুমি আজকে রাতটা তুমি থাকো, তাহলে তুমি বুঝতে পারবে। তখন তার হাজব্যান্ড বলে ঠিক আছে, মানে সুপর্ণাদির বাবা বলে ঠিক আছে, আজকে রাতটা আমি থাকবো, দেখি কি হয়। তারপরে সেই দিন রাত্রিবেলা হলো, খাওয়া দাওয়া করে যথারীতি তারা শুলো। ঠিক রাত্রের যখন ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজছে, 12টা বাজার সঙ্গে সঙ্গে যেন কেউ অর্ডার দিল, আর প্রচুর মানে লোকজন এসে অনেক মানে যাকে বলে অনেক ফোর্স যেমন মানে ইয়ে করে, মানে সৈন্যরা যেমন কমান্ডারের অর্ডার পালন করে মার্চ ফাস্ট করে আর করে, সেরকম কেউ একজন অর্ডার দিচ্ছে, আর অনেকজন বুট করে মার্চ ফাস্ট। ওটা হতে না হতেই আবার একজন অর্ডার দিল, গুলি চালানো শুরু হলো। এগুলো শুধুমাত্র শোনা যাচ্ছে, চোখে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। আবার ঠিক ভোর না হতে হতেই মানে কিছুটা মানে রাত্রি পেরোলো, 2-2-2:30 বাজছে, তখন যেন মনে হলো এক গাড়ি জিপে করে এক গাড়ি ফোর্স এলো, ফোর্স এসে নামলো, এসে পরে কমান্ডারকে খবর দিল যে বর্ডারে কী সব হচ্ছে। তারপর কমান্ডার আরও কিছু সৈন্যকে অর্ডার দিল, জিপে করে গেল, তারপরে বন্দুক নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, ফায়ারিং হচ্ছে, এরকম নানা রকম শব্দ সারা রাত্রি ধরে ঘটল। আবার ঠিক ভোর যখন হলো, সমস্ত কিছু যেন আগের মতন ছিমছাম, একটা পিন পড়লো, আওয়াজ পাওয়া গেল, যেন কোনো কিছু হয়নি সকালবেলা। বাবা বললো, মানে বাবা ঠিক ঘটনাটা বুঝতে পারলো না। বাবা বললো ঠিক আছে, দেখি আরও 2 দিন দেখি যে কী ঘটনা ঘটছে বা এগুলো আর হয় কি না। ওর মা বললো দেখো আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। বাবা বললো এগুলো ভয় পাওয়ার কোনো কিছু নেই, সামনে সিকিউরিটি রয়েছে, এত ফোর্স রয়েছে, আমি নিজে ফোর্সে চাকরি করি, তুমি আমার বউ হয়ে এত ভয় কী জন্য পাচ্ছ। যাই হোক, ওর মা তখন চুপ করে যায়। পরের দিন আবার ঠিক রাত্রি 12টা কাঁটা ধরে ঠিক যখন 12টা বাজছে, আবার ঠিক একই জিনিস, কমান্ডার আসছে, অর্ডার দিচ্ছে, সমস্ত সৈন্যরা যেন মনে হচ্ছে যুদ্ধে যাবার আগে যেরকম প্রস্তুতি হয়, মানে সৈন্যদেরকে প্রস্তুত করা হয়, সেরকমভাবে প্রস্তুত করা হচ্ছে। জিপ যাচ্ছে, জিপ যেন মানে বর্ডারের সমস্ত খবর নিয়ে এসে দিচ্ছে কমান্ডারকে, কমান্ডার যেন আরও ফোর্স পাঠাচ্ছে, মানে বন্দুক সমস্ত কিছু রেডি হচ্ছে, মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, মানে যাই যেরকম হয় আর কি, পুরো সেই রকম জিনিসটা সারা রাত ধরে চলছে, আবার সকাল হলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তা সুপর্ণাদির মা তখন বলে যে আমি আর এই বাড়িতে ছেলেগুলোকে নিয়ে থাকবো না, তোমার যদি মনে হয় তাহলে তুমি থাকো, বাট আমি আর বাচ্চাগুলোকে নিয়ে কোনো রিস্ক নিতে পারছি না, কারণ রাত্রিবেলাতে তুমি তো রোজ থাকবে না, তুমি ঠিক ডিউটি চলে যাবে, তখন আমি বাচ্চাগুলোকে নিয়ে এভাবে থাকতে পারবো না। আর যারা এগুলো করছে তারা যে আমাদের কোনো ক্ষতি করবে না তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। বাবা বলে যে দেখো এই কদিন যেটা চলছে, ওরা কিন্তু মানে যারাই এটা করছে তাদেরকে তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু আওয়াজটুকু শুনতে পাচ্ছি তাদের যদি কোনো কিছু দেখা যেত তাহলে না হয় তুমি বলতে পারতো। বাবা খুব একটা ভয় পায়নি কিন্তু জিনিসটা, আর বাবা যেহেতু আর্মিতে চাকরি করতো সেহেতু মানে ভয়টা সে একদমই পায়নি। সে বলে যে ওরা তো আমাদের কোনো ক্ষতি করেনি। তখন ওর মা বলছে দেখো এনারা যেই হোক, এনারা কিন্তু চায় না যে আমরা এই বাড়িটাতে থাকি, তাই জন্যই কিন্তু এনারা একটা ইঙ্গিত দিচ্ছে যে আমরা যাতে এখান থেকে চলে যাই, তা না হলে কিন্তু আমরা এগুলো শুনতেও পেতাম না, কিছুই না। আর 2 দিন পর তুমি যখন ডিউটি চলে যাবে তখন হয়তো আমি হয়তো কোনো কিছু দেখতে পাবো, বা ছেলেদের যে কোনো ক্ষতি হবে না সেটাও বলা যায় না। আমি এ বাড়িটার কিছুতেই থাকবো না। যাই হোক, মা জেদ বশত বাবাকে অন্য বাড়ি দেখতে বলে, তা আমরা আবার অন্য বাড়িতে শিফট হই। এটাই ছিল ঘটনা, এটা আমার ছোটোবেলাকার ঘটনা, আমি একদম সত্যিকারের ঘটনা দিদি, এটা আমার মা, আমার বাবা, আমার 2 ভাই আর আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বেশ অলৌকিক ঘটনা। ঘটনাটার সত্যটা আজ পর্যন্ত আমি কোনোদিন জানার চেষ্টাও করিনি, আর জানতেও পারিনি। যেটা ঘটেছিল সেটাই আমি আপনাকে সম্পূর্ণভাবে জানালাম। তুমি তোমার মতন করে গল্পটা সবাইকে শুনিয়ে দিও। তোমার চ্যানেলে যেহেতু মানে সত্য ঘটনা বলা হয়, তাই আমি আমার ঘটনাটা যতটুকুন ঘটেছিল ততটুকুনি তোমাকে বললাম। তুমি তোমার মতন করে সাজিয়ে গল্পটা তোমার চ্যানেলে বলো, ঠিক আছে সুপর্ণা?
গল্পটা শুনবে আর জানাবে কীরকম লাগলো। তুমি ঠিক যেরকম লিখে পাঠিয়েছিলে আমি ঠিক সেইভাবেই গল্পটা বলেছি। আরও যদি কোনো ঘটনা থাকে তুমি আমাকে লিখে পাঠিও। আর বাংলাদেশের আরও আমি আমার সকল শ্রোতাদেরকে বলছি, তোমাদের কাছে যদি কোনো ভালো ঘটনা থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই লিখে পাঠিও। নমস্কার।